হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড। আমরা ডাব্লিউবিসিএসকে মাথার মধ্যে রেখে যে প্রতিটি বিষয় চর্চা করছিলাম তার আজকে যে অ্যানশিয়েন্ট হিস্ট্রির পোর্শন চর্চা করছি তার পরবর্তী ক্লাসে চলে এসেছি, যেখানে আমরা মূলত আলোচনা করব প্রাচীন প্রস্তর যুগের ইতিহাস, যেটা পার্ট 2। অর্থাৎ আমরা আগে কীভাবে ইতিহাস চর্চা শুরু হচ্ছে, তার উপাদানগুলো কী কী, কেন করছি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। যারা দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসে দেখে নাও প্লেলিস্টে গিয়ে। আর আজকে আমরা পুঙ্খানুপুঙ্খ প্রস্তর যুগের একদম শুরুর থেকে শেষের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। কি, চলো শুরু করি আজকের আলোচনা। প্রাচীন ভারতবর্ষের ইতিহাস চর্চার শুরুতেই বুঝতে হবে যে চর্চাটা শুরু করতে আমরা আজ থেকে প্রায় 2 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ, মানে যীশুখ্রিস্টের জন্মের প্রায় 2 লক্ষ বছর আগের থেকে শুরু করবো জার্নি, এবং সেটা চলবে যীশুখ্রিস্টের জন্মের প্রায় 1500 বছর আগের গল্প পর্যন্ত। অর্থাৎ যে সময় মূলত সভ্যতার বিকাশ হচ্ছে পাথরকে ঘিরে, অর্থাৎ স্টোন এজ, এবং ধীরে ধীরে সেটা আস্তে আস্তে ধাতুর দিকে এগিয়ে আসবে। অর্থাৎ আমরা মানব সভ্যতা বিকাশ করবে লৌহ যুগে বা আয়রন এজে। অর্থাৎ আমরা ধীরে ধীরে হরপ্পা সভ্যতা পেরিয়ে চলে আসব আর্য সভ্যতার দিকে। আমরা যদি এই সময়কালটাকে একটু ডিটেলে পড়ি তাহলে কি কি পয়েন্ট পাবো? এই সময়কালটা যেখানে মানুষ সভ্যতার বা মানব ইতিহাসের বিকাশ হচ্ছে, সেটা আমরা দেখতে পাবো এটা প্রথম পর্যায়, ফার্স্ট সিভিলাইজেশন এই সময়তেই হচ্ছে, এই টাইম পিরিয়ডেই হচ্ছে। পাথরকে ঘিরে, লিথো এটা গ্রিক শব্দ যার মানে হচ্ছে পাথর বা প্রস্তর। মানুষ পাথুরে জায়গায় থাকছে, গুহায় থাকছে, পাথরকেই অস্ত্র বানাচ্ছে, পাথরকে দিয়েই তারা নানা রকম টুলস বা কার্যকারিতার অঙ্গ করে নিচ্ছে জীবন ধারণের জন্য। এই কারণে এই পাথরকে ঘিরে কাণ্ড কারখানা হচ্ছে বলেই আমরা প্রস্তর যুগ বলছি বা পাথরের যুগ বলছি। এবং এই যে বিশাল বড় টাইম লাইন, 2 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে 1,500 খ্রিস্টপূর্বাব্দ, এই সময়কালটাতে আমরা বিভিন্ন স্তরে দেখতে পাই। আগের দিনই তোমাদেরকে আলোচনা করেছিলাম যারা প্রত্নতত্ত্ববিদ, আর্কিওলজিস্ট, যারা মাটি খনন করে ইতিহাসের উপাদান খুঁড়ে নিয়ে আসছেন, এবং যেহেতু এই সময়ে মানুষজনের যে লেখালেখি ছিল সেরকম নয় খুব একটা, বরঞ্চ সেই সময় বিভিন্ন উপাদানগুলোর ওপর নির্ভর করেই সেই যুগের ইতিহাস সম্বন্ধে আমরা ধারণা করতে পারি। সেই নিরিখে বলেছিলাম আমরা আগের দিনকে যে 2 রকমভাবে কিন্তু খনন কার্য, মাটি খোঁড়াখুড়ি 2 রকমভাবে হয়। এক, অনুভূমিকভাবে অর্থাৎ হরাইজন্টালভাবে মাটি খোঁড়াখুড়ি হয়, আরেকটা হয় লম্বালম্বিভাবে বা ভার্টিক্যাল লাইনে মাটি খোঁড়াখুড়ি হয়। সেই নিরিখে যদি আমরা ইতিহাসের বিভিন্ন উপাদান বা পাথরের ব্যবহারগুলো দেখে নিই তাহলে আমরা বিভিন্ন পর্যায় দেখতে পাবো। কি কি? এক, প্রাচীন প্রস্তর যুগ যাকে বলতে পারি প্যালোলিথিক এজ, তারপরে মধ্যপ্রস্তর যুগ যাকে ইংরেজিতে বলা হয় মেসোলিথিক এজ, তারপরে নিওলিথিক এজ অর্থাৎ নব্যপ্রস্তর যুগ। এই তিনটেই কিন্তু প্রস্তর যুগের গল্প। তারপরে ধীরে ধীরে আসবে চালকোলিথিক পিরিয়ড, এবং তারপরে আসবে লৌহ যুগ বা আয়রন এজ। আমি তোমাদের আগেই বলেছি যে নোটসপত্র কিন্তু তোমাদের দেওয়াই থাকছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া আছে, দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে বাংলা এবং ইংরেজি দুটো ভাষায় কিন্তু নোট দেওয়া আছে। তাই যারা সিভিল সার্ভিস চর্চা করতে চাইছো, ভাবছো ডাব্লিউবিসিএস নিয়ে চর্চা করবে, তাদের জন্য কিন্তু আমি আমার তরফ থেকে যা যা দরকার সব দিয়ে রাখছি। যাই হোক, যেটা বলছিলাম যে এই যে আমরা যদি পাথরের প্রস্তর যুগের গল্পে চলে আসি, যার সূত্রপাতটা শুরু হচ্ছে 2 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে, তাহলে এই সময়কালটাতে প্যালোলিথিক থেকে চালকোলিথিক এই যে ট্রানজিশন, এই যে এরা, এই সময়কালটা হবে 2 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ, 2 মিলিয়ন বিসি থেকে 1,500 খ্রিস্টপূর্বাব্দ। এই সময়কাল, এই সময়কালটা অর্থাৎ প্রাচীন ভারতীয় ইতিহাস যদি দেখি, ভারতবর্ষ নিরিখে অন্যান্য জায়গাতেও আফ্রিকা বা ইউরোপিয়ান অঞ্চলেও কিন্তু ডেভেলপ হচ্ছে, কিন্তু যদি ভারতবর্ষের সিলেবাস যেহেতু আমাদের রয়েছে ইতিহাসের নিরিখে, আর্লি ইন্ডিয়ান হিস্ট্রি চর্চা করি তাহলে দেখতে পাবো এটা শুরুই হচ্ছে স্টোন এজের হাত ধরে, সেই সময়কার সংস্কৃতির হাত ধরে, এখানকার কালচার সভ্যতার বিকাশের হাত ধরে। এবং সেই সময় হিউম্যান স্পেসিস তারা
সার্ভাইভাল এক্সিস্টেন্সের জন্য, বেঁচে থাকার সংগ্রামের জন্য পাথরকে আঁকড়ে নিচ্ছে, পাথরকে বেস করে নিচ্ছে। একদিকে এই জিনিসটা বলে রাখা দরকার, একটু জিওগ্রাফির বেস করা দরকার। কেন? কারণটা হচ্ছে পৃথিবীর বিবর্তনও কিন্তু সেই সময় হচ্ছে ধীরে ধীরে। প্যালিওলিথিক পেজ, যাকে আমরা এজ যাকে বলে থাকি, প্যালিওলিথিক এজ, প্যালিওলিথিক এজ বা প্রাচীন যাকে বলছি, এই সময়কালটা, এটা তো ইতিহাসের ভাষা, কারণ পাথর বা প্রাচীনতম পাথরকে নিয়ে মানুষজন কাজকর্ম করছে, কারণ সেই সময় মানুষজনও কিন্তু প্রাচীন। কিন্তু মাথার মধ্যে রাখতে হবে ভূগোলের আঙ্গিকে, যেটা আগের দিনের ক্লাসে আমরা দেখাচ্ছিলাম জিওলজিক্যাল টাইম ফ্রেম, সেখানে দেখাচ্ছিলাম পৃথিবীও কিন্তু আস্তে আস্তে উষ্ণতম হচ্ছে, অর্থাৎ হলোসেনে পিরিয়ড কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এই হলোসেনে পিরিয়ড যখন শুরু হয়েছে তখন কিন্তু পৃথিবীতে জলস্তর ধীরে ধীরে আস্তে আস্তে আইস যুগ শেষ হয়ে যাচ্ছে, বরফের যুগ শেষ হয়ে আসছে, আর এই বরফ ধীরে ধীরে গলা শুরু হয়ে যাবে। যদি আমরা এটাকে ভারতীয় উপকণ্ঠে ধরে নেওয়া যায়, তাহলে স্যার কি দেখব? এই দিকে আরব সাগর রয়েছে, এইদিকে বঙ্গোপসাগর রয়েছে, আমরা এইটুকু ভারতের ম্যাপ জানি। এবার দেখো, এই সময় প্রথম দিককার মানুষজন উপকূলীয় অঞ্চলে বসবাস করছে। উপকূলে তারা যেটুকু পাচ্ছে মাছ টাছ শিকার করছে, কিংবা জল খেতে যেসব প্রাণীগুলো আসছিল তাদেরকে বড় বড় পাথর দিয়ে মারধর করবে এবং তারপর তারা বেঁচে থাকার চেষ্টা করবে, অর্থাৎ শিকার করে জীবনযাপন করবে। ধীরে 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 হলোসেনে পিরিয়ড, যখন সূর্যের তাপ বাড়ছে বা পৃথিবী তার তাপমাত্রা ছাড়ছে, বরফের যুগ যখন শেষ হয়ে আসবে, এই সময় কিন্তু ন্যাচারালি জলস্তর, সাগরীয় অঞ্চলে জগর স্তর বৃদ্ধি পাবে, অর্থাৎ উপকূলটা ধীরে ধীরে মেনল্যান্ডের মধ্যে চলে আসবে। যেসব জায়গায় বরফ ছিল সেই বরফগুলো গলে গিয়ে কুয়ো তৈরি হয়ে যাবে, বা বড় বড় পুকুর তৈরি হয়ে যাবে, বা মার্শি ল্যান্ড আসবে। মানুষজন ধীরে ধীরে সেখানে গাছপালা তৈরি হচ্ছে, গাছপালারও তো বিবর্তন হবে, জীবজগতের বিবর্তন হচ্ছে, মানুষজন ফলমূলে খাচ্ছে। ধীরে ধীরে মানুষজন থাকা শুরু করবে একটু ভিতরের দিকে উপকূলীয় অঞ্চল ছেড়ে, এবং তারা থাকবে গুহা অঞ্চলে। কারণ যখন তখন বন্য প্রাণী যদি একটু আপডেলে না থাকি, তাহলে কিন্তু ঘাড় মোটকে নিয়ে চলে যাবে। অর্থাৎ গুহা জীবন মানুষের শুরু, এবং সেখানে মানুষের প্রাইমারি বেঁচে থাকার লড়াইয়ের অস্ত্র হচ্ছে পাথর। মানুষ তখনও ডেভেলপড হয়নি, মানব তখন ডেভেলপড হয়নি, এই কারণে মানুষজন কিন্তু বড় বড় পাথরকে ব্যবহার করছে, তার কোনো প্রপার শেপ থাকছে না, যাতে আঘাত করতে পারলে এই যারা হিংস্র পশু প্রাণীর থেকে যারা যাতে রক্ষা করতে পারে নিজেদেরকে, অথবা তারা যাতে শিকার করতে পারে তুলনামূলকভাবে দুর্বল প্রাণীগুলোকে। সেই নিরিখেই এই সভ্যতার বিকাশ। অর্থাৎ আদি ভারতীয় ইতিহাস যেটা প্রস্তর যুগের হাত ধরে এগোচ্ছে, এই সংস্কৃতি বাড়ছে মূলত লিথো বা পাথরকে ঘিরে, এবং এই পাথরের যে ঘিরে তাদের সভ্যতা বিকাশ হচ্ছে, যেভাবে বললাম, তার পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি তিনটে রকম ভাবে: প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক। প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। ধীরে ধীরে চালকোলিথিক বা ক্যালকোলিথিক, বা তার পরবর্তীকালে আয়রন এজ বা লোহার আবিষ্কার আসবে। এই যে পাথরের ব্যবহারগুলো আমরা দেখতে পাই, মূলত শুরু হয়ে যাচ্ছে 2,00,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1,500 খ্রিস্টপূর্বাব্দ। এই সময়কালে পাথরের ব্যাপক পরিমাণে ব্যবহার, তাকে কেন্দ্র করে সভ্যতার বিকাশ। আমরা যদি শুধুমাত্র এই প্রাচীন প্রস্তর যুগ নিয়েই পড়াশোনা করি, তাহলে দেখতে পাবো যে খনন কার্য করে পাওয়া গেছিল অনুভূমিকভাবে এবং লম্বালম্বিভাবে যে মাটি খনন করা গেছে, সেইখানকার উপাদানগুলোকে মাটি করে যেগুলো বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে, তাই দেখতে পাবো এই বৈশিষ্ট্যগুলোতে 3টে লেয়ার আছে। একদম তলার দিকে পাথরের কিছু লেয়ার দেখতে পাবো, তারপরে তার ওপর দিকে পাথরের কিছু লেয়ার দেখতে পাবো, এবং তার ওপরে আর কিছু পাথরের লেয়ার দেখতে পাবো। ব্যাপারটা কিরকম, যারা বুঝতে পারছো তাদের জন্য সহজ করে বোঝাচ্ছি। অনেক সময় দেখবে তোমাদের গ্রামে কিংবা যেখানে শহরে অঞ্চল, সেখানে রাস্তাঘাট তৈরি হয়। দেখবে রাস্তাঘাট যখন নতুন করে তৈরি হয়, তখন দেখবে যখন যদি মনে করো ফ্লাইওভার তোলা হয় সেখান দিয়ে, এই যে কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে যে এইমস হচ্ছে, সেখানে তুমি যখন কল্যাণী এক্সপ্রেসওয়ে যখন নতুন করে ফরমেশন আসলো, বা যে কোনো এক্সপ্রেসওয়ে বা স্টেট হাইওয়ে যখন রাস্তাঘাট তৈরি হয়, বা তোমার পাড়াতেই যে রাস্তা তৈরি হয়, তুমি দেখবে ওই রাস্তাতে অনেকগুলো লেয়ার থাকে। প্রথমে মাটি ফেলা হয়, তার ওপর ইটের গুঁড়ো ফেলা হয়, তার ওপর দেখা গেল ইট পাতা দেওয়া হয় যদি বাজেট কম থাকে,
তার ওপর সিমেন্টের প্রলেপ দিয়ে রাখে। অর্থাৎ দেখো, এইকে যদি তুমি লম্বালম্বিভাবে না করে হরাইজন্টালি কাট করো, তাহলে দেখবে বিভিন্ন রকম উপাদান পাচ্ছ, বিভিন্ন রকম উপাদান পাচ্ছ যে কোন সময় কোন মেটেরিয়ালটা ইউজ করা হয়েছে। শুরুতেই সিমেন্ট ব্যবহার করা হয়েছে, নাকি তারপরে ইটের ব্যবহার করা হয়েছে, নাকি তার আগে পাথরের ব্যবহার করা হয়েছে, নাকি তার আগে মাটির ব্যবহার করা হয়েছে। যে লেয়ার পাও, তেমনভাবে তুমি বুঝতে পারবে রাস্তাটা কীভাবে ডেভেলপ হয়েছে। যদি আজকে কোনো নতুন রাস্তাকে খনন করা হয়, তাহলে দেখা যাবে এই কল্যাণী এক্সপ্রেসে যেটা বলছিলাম, তার তলা দিয়ে দেখবে ধীরে ধীরে অনেকবার অনেকক্ষণ ধরে রাস্তা কিন্তু বসে যাচ্ছে, তার উপর আবার নতুন করে নতুন কিছু ফেলা হচ্ছে, ধীরে ধীরে ডেভেলপ করা হচ্ছে, চর্চা করা হচ্ছে, পিচ ফেলা হচ্ছে। ঠিক একই রকমভাবে দেখা যায় এই সময়কালটাতেও 3-4টে লেয়ারে পাথরের বৈশিষ্ট্য পাওয়া যায়। এই যে প্রথম দিককার তলার দিকের যে অংশ, তাকে আমরা বলছি নিম্ন প্রস্তর যুগ বা লোয়ার প্যালোলিথিক এজ। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগকেও যদি অনুভূমিকভাবে মাটি খনন কার্য করি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে প্রথম দিকের যে এই ধরনের যে সেম বৈশিষ্ট্যপূর্ণ পাথরের ঘিরে যে সভ্যতা, তার বিকাশ হচ্ছে 7 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে 1 লক্ষ খ্রিস্টাব্দ পূর্বাব্দের মাঝখানে। ঠিক এর পরের যে ধাপ, সেটা হচ্ছে মধ্য বা মিডিল প্যালোলিথিক এজ, এবং তার বিকাশ আসছে বা সেই বৈশিষ্ট্যগুলো আমরা পাচ্ছি 1 লক্ষ থেকে 1 লক্ষ থেকে 40,000 খ্রিস্টপূর্বাব্দের মাঝখানে। আর তার পরের যে লেয়ার, সেখানে দেখতে পাবো 40,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে আপার বা উচ্চ বা পরবর্তী প্রস্তর যুগের গল্প। আর এরই ওপরে আমরা পাবো মধ্য প্রস্তর যুগ, আর তারও ওপরের দিকে আমরা পাবো লোয়ার বলে চালকোলিথিক বা আয়রন এজকে পাবো। অর্থাৎ মাটি খুঁড়ে খুঁড়ে সভ্যতার তলার দিকে কি রকম সময়ে কি রকম মানুষজনের সভ্যতা বিকাশ করেছে, তার উপাদানকে ঘিরেই কিন্তু আমরা সেখানকার ইতিহাসকে আন্দাজ করতে পারছি যে মানব সভ্যতার ইভলিউশন, উদ্ভাবন, বিকাশ কিভাবে আসছে। সেই নিরিখে যদি আমরা প্যালোলিথিক এজকে পড়ার চেষ্টা করি, তাহলে তার ফার্স্ট পর্যায়ে চলে যাবে প্রথমটাই লোয়ার বা নিম্ন প্রস্তর যুগীয় গল্পে বা লোয়ার প্যালোলিথিক এজের গল্পে, যার সূত্রপাত হচ্ছে 7 লক্ষ বিসি থেকে 1 লক্ষ বিসি এই সময়কালের মধ্যে। কি স্যার গল্পটা? এই সময়তে কিছু বৈশিষ্ট্য স্পেসিফিক দেখা যাচ্ছে। এই সময়ের মানুষজন আসলে হোমো ইরেক্টাস, অর্থাৎ মানুষ সবে সবে বন মানুষ থেকে ধীরে ধীরে দাঁড়ানো শুরু করছে, তবে তার পুরোপুরি সিট দ্বারা সেটা হচ্ছে না। তার ব্রেন পুরোপুরি আজকের মানুষের মতো কিন্তু আধুনিকতম হয়নি। হোমো ইরেক্টাস, অর্থাৎ তারা ইরেক্ট করছে। কি ইরেক্ট করছে? 4 হাত পায়ের বদলে তারা এখন আস্তে আস্তে পায়েতে দাঁড়ানোর চেষ্টা করছে এবং হাতের ব্যবহার শুরু। অর্থাৎ তুমি একটা জায়গায় যদি ট্রাভেল করতে যাও, তুমি যদি সেখানে হামাগুড়ি দিয়ে যাও বাচ্চাদের মতো করে, তাহলে একটা জায়গা থেকে একটা জায়গা যেতে গেলে তোমার সময় লাগবে বেশি। তার মানে হিংস্র পশু তোমাকে যদি আক্রমণ করে দেয়, তুমি 4 হাত পায়ে যেতে গেলে তোমার যার স্পিড লাগবে, তুমি 2 পায়ে উঠে দৌড়াও, তা তোমার স্পিড গেইন হবে। অর্থাৎ মানুষজনের একটু বুদ্ধি খুলছে। এই যে মানব সভ্যতা ধীরে ধীরে 4 হাত পায়ে ছেড়ে 2 হাত পায়ে উঠছে, একে বলছি আমরা হোমো ইরেক্টাস পর্যায়। অর্থাৎ মানব নৃতত্ত্ববিদ্যার দিক থেকে, আন্তর্জাতিক দিক থেকে মানবরা আস্তে আস্তে একটু ডেভেলপ হচ্ছে, হিউম্যান ডেভেলপ হচ্ছে। এই সময়কালটা 7 লক্ষ বিসি থেকে 1 লক্ষ বিসি, এই সময় যাকে আমরা বলছি লোয়ার প্যালোলিথিক এজ। সেই সময় কি হয়েছে? মানুষজন আগুনের ব্যবহার জেনে যাচ্ছে। আগুনের ভয় দেখালে ধীরে ধীরে যারা দানবীয় পশু, তারা ভয় পেয়ে উল্টে পালিয়ে যাচ্ছে। এইখান থেকে তারা বুঝতে পারছে, আচ্ছা আগুনের তো ভয় দেখানো যায়, তাহলে আমি নিজে সেফ থাকতে পারবো। আবার যদি ঠান্ডা পড়ে রাত্রিবেলা, একটু আগুন থেকে পুহি নিতে পারলে একটু আরামও আসছে। তাহলে একদিকে আমার যেমন আপদ বিপদ থেকে রক্ষা পাচ্ছি, তেমনি তাপ হিটকে ব্যবহার করতে পারছি। অর্থাৎ ফায়ার সম্বন্ধে তারা কিন্তু শিক্ষা পাচ্ছে, আগুনকে কি করে ব্যবহার করা যায় তার একটা শিক্ষা তারা পেয়ে যাচ্ছে। এবং সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রাণী যাদেরকে তারা শিকার করে খেত, তখন তারা কাঁচা মাংস খাচ্ছে না, তারা ধীরে ধীরে আগুনে রোস্ট করছে, সেদ্ধ করছে। ঠিক আছে, এখন তো রোস্টিং বলতে অন্য কিছু বোঝো সোশ্যাল মিডিয়াতে,
তখন রোস্টিং বলতে বোঝাতো সেদ্ধ করে নেওয়া পশু প্রাণীদের, অর্থাৎ তারা রোস্টিং করছে, রোস্টিং মিট, সেদ্ধ মাংস খাচ্ছে, ঝলসানো মাংস খাচ্ছে। হান্টিং অ্যান্ড ফুড গ্যাদারিং লিভড অন ট্রিজ অ্যান্ড কেভস। তো হয় বড় বড় কোনো গাছের একদম মগডালে তারা থাকছে, অথবা গুহায় তারা বসবাস করছে। সেই সময়কার মানুষজনের প্রধান জীবিকাই হচ্ছে পেটের দায় ভাই। তুমি যদি প্রচুর বড় লোকের লোকজন হতে, স্বাভাবিকভাবেই দেশ সেবা করবোর জন্য সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হতো, এই চিন্তাটা আসতো না হয়তো। এখান থেকে তখন মানুষ তো সমস্ত চিন্তাই তো পেটের জন্য হয়। তো হান্টিং শিকার করছে, আর বাদ বাকি সময় তারা সেই খাবারগুলো হয় ফলমূল শিকার করে নিয়ে আসছে, গাছপালা থেকে পেরে নিয়ে আসছে, অথবা পশু প্রাণীকে তারা শিকার করছে, জড়ো করছে, জড়ো করে তারা হয় মগডালে অথবা গুহায় থাকছে, দুই জায়গায় তারা থাকাথাকি করছে। এই সময় তারা কোন ধরনের অস্ত্র শস্ত্র ব্যবহার করত? সিম্পলি চপিং তারা ব্যবহার করছে, যেমন কোনো কোনো কুঠার জাতীয় বড় বড় জায়গায়, আমি ছবি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারা খাদ্যাভ্যাস জানতো, তারা আগুনের ব্যবহার জানতো, তারা গুহায় থাকছে। এই ধরনের পাথর দ্বারা তৈরি ভোতা পাথর, সেই সব পাথর কিন্তু খুব একটা সুচালু ছিল না, ভোতা পাথরকে ব্যবহার করে তারা ঠিক হাত কুঠার বা কুরুল টাইপের জিনিস তৈরি করছে, ঠিক আছে। এবং এই ধরনের মানুষের বৈশিষ্ট্য বা এই ধরনের পাথর দ্বারা যে সভ্যতা তৈরি হয়েছিল সেই সময় মানুষের, অর্থাৎ হোমো ইরেক্টাসের যে সভ্যতা, এটা কোন অঞ্চলে আমরা উদাহরণ হিসাবে পেতে পারি? কোন কোন জায়গায় মাটি খুঁড়ে এই ধরনের জায়গা আমরা বৈশিষ্ট্য পেয়েছি? আমরা বড়ি অঞ্চল, মহারাষ্ট্রের যে বড়ি বন্দর, মনে করে দেখো, তোমরা রেলের পরীক্ষার জন্য পড়ে থাকো, ভারতের প্রথম ট্রেন চলেছে কোথা থেকে? মুম্বাই টু থানে, অর্থাৎ বড়ি থেকে তোমার ট্রেন চলেছিল। বড়ি বন্দরের জায়গা, তার মানে উপকূলীয় অঞ্চল যেটা বলছিলাম, সেই বড়ি, দিদুয়ানা, ভিমবেতকা, আত্মারাম পাক্কারাম, মানে তোমার এটা পার্টিকুলার তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ অঞ্চল, নাগার্জুন কোন্ডা, এই সব অঞ্চলে, অর্থাৎ মনে করে দেখো, তুমি যদি ভারতের ভূগোলটাও বোঝার চেষ্টা করো তাহলে দেখবে এই যে অঞ্চলটা, যেখানটাই ভারতের দক্ষিণ উপকূলীয় অঞ্চল, মানে এইখানটা দিয়ে ওয়েস্টার্ন ঘাট, বিন্ধ্য পর্বত কিংবা ইস্টার্ন ঘাট, এই ধরনের জায়গাগুলোতে কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক উত্তর দিকে পাওয়া যায়নি, গেছে, সচরাচর পাওয়া যাবে না। কারণ বলো তো কি? কারণটা ভাবার চেষ্টা করো। আই এম ড্যাম শিওর তোমরা এরকম করে ভাবুনি। ভেবে দেখো, আজকে ভারতবর্ষের উত্তর দিকে হিমালয়েরও উত্থান হচ্ছে, হিমালয়ও ধীরে ধীরে তার হাইট নিচ্ছে। হিমালয় তার যেই হাইট নিচ্ছে, সঙ্গে সঙ্গে সেখানে তৈরি হয়ে যাবে গ্লেসিয়ার, যেই হিমবাহ তৈরি হয়ে যাবে, সেখান থেকে জার্নি শুরু হবে বেশ কিছু নদীর। ধরে নাও সব থেকে বড় নদীর নাম হচ্ছে গঙ্গা, গাঙ্গেয় উপত্যকা, গ্যাঞ্জেটিক ভ্যালি আসবে। তাহলে স্যার এখানটা থেকে বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, পশ্চিমঘাট, পূর্বঘাট, নীল উপকূলীয় অঞ্চল, স্যার এইসব জায়গায় রয়েছে। মানুষজন থাকছে এরকম জায়গা দিয়ে আমরা উপাদান পাচ্ছি। তাহলে গঙ্গার দিকে স্যার মানুষজনের কি বিকাশ হয়নি? হয়েছে, বাট পরবর্তীকালে হয়েছে। কেন স্যার আগে হয়নি? তার কারণ কোনো নদী যদি থাকে এই গাঙ্গেয় অঞ্চলে বা তার উপর দিকে, হিমালয় ডেভেলপ হওয়ার জন্য কিন্তু প্রচুর হিমবাহ ঘটিত অনেক কিছু নদী তৈরি হয়েছে। আর নদী তৈরি হওয়ার জন্য কি কাণ্ড ঘটেছে বলতো? এখানে বৃহত্তর সমভূমি অঞ্চল তৈরি হয়েছে, যাকে আমরা ভূগোলে পড়ে থাকি। এই সমভূমি অঞ্চল তৈরি হয়েছে মানেই এখানে ফার্টিলাইজারের পরিমাণ বেশি, ফার্টিলিটি রেট বেশি, তার মানে এখানে বনভূমি তৈরি হবে বেশি, ঘন বন এই অঞ্চলে বেশি হবে। আর ঘন বন যদি এই অঞ্চলে বেশি হয়ে যায়, তাহলে হিংস্র পশু, রয়্যাল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনে থাকবে না, তখন এইসব অঞ্চলে ঘুরে বেড়াবে। এবার তুমি বলো, উপকূল অঞ্চলে মাছ শিকার অল্প বিস্তর করে নেওয়া, বা তখন হয়তো পুরোপুরি মাছ শিকার করতে পারতও না, হয়তো যে যে পশু প্রাণীগুলো জল খেতে আসতো উপকূলবর্তী অঞ্চল, তাদেরকে শিকার তারা করে নিত। এইটা সহজতর নাকি বাঘের সঙ্গে লড়াই করা সহজতর হবে? স্বাভাবিকভাবে এই জায়গাগুলোতে কিন্তু উপাদান খুব বেশি পাওয়া যাবে না। লোয়ার বা নিম্ন প্রস্তরযুগীয়, একদম শুরুর দিককার প্রস্তরযুগের ইতিহাসে উপাদান আমরা বেশি দেখতে পাবো না, কারণ এখানে বন জঙ্গলের পরিমাণ বেশি। মানুষের কাছে তখন অস্ত্র শস্ত্র তো ডেভেলপ হয়নি, তারা লড়াই করতে পারবে না, তারা ভয়ে থাকবে, তাই তারা হিংস্র পশুর থেকে তারা দূরেই থাকবে। ক্লিয়ার? এইটা আমরা বলার চেষ্টা করছি। তাহলে স্যার আমরা কি বলার চেষ্টা করছিলাম? যে মানুষ ধীরে ধীরে গাছের মগডাল বা
আস্তে আস্তে তারা গুহায় বসবাস করছে, তারা পাথরকে অস্ত্রে ব্যবহার করছে, হাতকুঠুরি বা কুরুল টাইপের অস্ত্র ব্যবহার করছে, এবং তারা এই সব জায়গায় উপকূলবর্তী অঞ্চল বা গুহাযুক্ত অঞ্চলে তারা ধীরে ধীরে বসবাস করছে, আগুনের ব্যবহার জানছে, মাংস সেকে খাচ্ছে, শিকার করছে, ফলমূল জোগাড় করছে, পেরে পুরে খাচ্ছে। সিম্পল লাইফ, সিম্পল লাইফ, কোনো চাপ নেই, চিল। এর পরের যে সময়কালটা সেটা আসছে 1,00,000 বিসি থেকে 40,000 বিসি, এই সময়কালটার মধ্যে। একে বলছি আমরা মধ্যপ্রস্তর যুগের সময়। এই সময় মানুষজন আরেকটু ডেভেলপড হচ্ছে, অর্থাৎ একে বলা হয় নিডারথাল। মানুষ আস্তে আস্তে ডেভেলপড হচ্ছে। ওই যে হোমো ইরেক্টাস আস্তে আস্তে তার ব্রেন আর একটু চলছে, আর একটু সে ফিট হচ্ছে, সে লড়াই করার বুদ্ধি পাচ্ছে, সে একটু সূক্ষ্ম মস্তিষ্ক আস্তে আস্তে তার হিউম্যান ব্রেনটাও ডেভেলপড হচ্ছে। এই সময় মানুষজন ভাষার আবিষ্কার করছে। তখন তারা আর কোনো রকম সাংগীতিক ইঙ্গিত দিয়ে যে যোগাযোগ করতো, এরম না করে তারা আস্তে আস্তে কিন্তু ভাষা কিছু একটা বলে লোককে দূর থেকে ডেকে নেওয়া, কারণ দূরে ওই মগডালে একজন রয়েছে, আরেকজন একটা মগডালে রয়েছে, ইঙ্গিত দিয়ে দেখাবে, তার থেকে বাবা একটু কথা বলে দেখে নিলেই তো হয়ে যায়। ভাষার যোগাযোগের মাধ্যম হিসাবে কথা বলা, ভাষা, ভোকাল কর্ডকে তারা ইউটিলাইজ করা শিখে যায়। এবং সেই সময়তে তারা কিন্তু ওই শিকার করা, ফলমূল জোগাড় করা, এইগুলোই তারা করছে, বাট হিউম্যান ব্রেন ডেভেলপড হচ্ছে। এই সময়কার অস্ত্রগুলো আরেকটু রিফাইন্ড, আরেকটু সংশোধিত উপায়তে আসছে, মানে অস্ত্রগুলো আগের মতো আর ভোদা নয়, বরং আস্তে আস্তে আর একটু ছুচলো টাইপের অস্ত্র আসছে। অত বড় বড় সাইজের পাথর নয়, ছোট সাইজের পাথর আসছে, কারণ বড় একটা পাথরকে তুলতে হলে যা খাটনি হবে, ছোট্ট একটা পাথরকে তুলতে খাটনি কম হবে। ছুচলো হলে, তীক্ষ্ণ হলে মারতে সুবিধা হবে, আর ভোতা বড় পাথর হয়ে থাতলাতে গেলে খাটনি শরীরে বেশি হবে। তো আগের যুগে মানুষের যা কষ্টই মানুষকে উত্তীর্ণ করে। আজকে তুমি যে পড়াশোনা করছো, তুমি যদি ভাবো যে ভাই এত পড়তে হবে, তোমার ব্রেন নিতে পারবে এটা করে যে এইগুলোর থেকে কোন কোন জিনিস আমি নেওয়া দরকার আমার WBCS স্বপ্নকে পূরণ করার জন্য। তোমার মধ্যেও ব্রেনের কিন্তু ডেভেলপমেন্ট হবে। এটা তোমার প্রত্যেকের জিনের মধ্যেই তো করে করে এসছি, সভ্যতার বিকাশ এরকম ভাবেই আসছে। তো সেরকম ভাবেই এই সময় কিন্তু মানুষজন একটু সূক্ষ্ম, একটু চকমকি, একটু তীক্ষ্ণ, ছুচালো আর একটু রিফাইন্ড পাথরের ব্যবহার করা শুরু করে দিচ্ছে, এবং নানা রকমের অস্ত্রশস্ত্র আসছে। একরকম টাইপের দেখো অস্ত্র নয়। আগের শেপগুলো যদি দেখো, মোটামুটি স্তরে কিন্তু একই টাইপের শেপের পাথর, দেখো খুব বেশি ভ্যারাইটিস দেখা যাচ্ছে না পাথরগুলোর মধ্যে। কিন্তু দেখো ইদানিংকালে মানুষের হিউম্যান ব্রেন ডেভেলপড হয়ে কারণে পাথরগুলো নানা রকমের এসছে, নানান ধরনের পাথর তারা ব্যবহার করছে। ঠিক আছে, এই যে জায়গাগুলো কোথায় কোথায় পাই আমরা? নেভাসা, ভীমবেটকা, দিদওয়ানা, ইউপির বেলান ভ্যালি অঞ্চলে আস্তে আস্তে পাচ্ছি। অর্থাৎ তারা ধীরে ধীরে ওই গাঙ্গেয় উপত্যকার দিকে ঢোকা শুরু করছে। কেন বলতো? যখনই তাপমাত্রা একটু হেলদি হয়ে যাবে, একটু ওয়ার্ম আসবে, জলস্তর বাড়বে, তখন মানুষজন জল বাড়ছে বলে ভিতর দিকে ঢুকবে। উপকূল অঞ্চল থেকে তারা কোথায় ঢুকবে? উপকূলের দিকে ঢুকবে, গুহায় থাকবে, কারণ বনে থাকলে, গাছের মডারে থাকলে হিংস্র পশু প্রাণী বেশি, গুহায় থাকার পরিমাণ বাড়ছে। অর্থাৎ তারা একটা দলবদ্ধ জীবনও শুরু করে দিচ্ছে ধীরে 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 ধীরে। প্রথমেই হয়তো তার স্ট্রাকচার আসেনি, যাযাবর জীবন হয়তো তখনও সেরকমভাবেই প্রখর রয়েছে, তবু তারা একদল লোক গুহারতেই বসবাস করছে। এবার একটা মানুষ, তার খাবার তো সবসময় দরকার নেই, সবসময় শিকার করে যাচ্ছি, সবসময় আতর তৈরি করে যাচ্ছি, তো দরকার পড়বে না। তখন তাদের আসবে ল্যাথ খাওয়ার টাইম। এই ল্যাথ খাওয়ার টাইমে তারা কি করবে? অল্প বিস্তর দেয়ালে আঁকি উকি কাটবে। ঠিক আছে, সেই সময় থেকে কিন্তু ধীরে ধীরে ব্রেনটাও ডেভেলপ করছে। আবার অবসর সময়তে দেয়ালে কিছু না কিছু ছবি টবি আঁকা, এই বিষয়গুলো আস্তে আস্তে আসছে মধ্য প্যালিওলিথিক যুগের সময় কাছ থেকে। মানে অবসরটাকে তারা আস্তে আস্তে এনজয় করা শুরু করে। ঠিক এর পরের ধাপে যদি আমরা এগিয়ে যাই, তাহলে পাবো আপার
প্যালোলিথিক এজের গল্প বা উচ্চ প্রস্তর যুগের গল্প বা পরবর্তী প্রস্তর যুগ, যার সময়কাল শুরু হচ্ছে 40,000 বিসি থেকে 10,000 বিসি। এই সময়কালে আধুনিক মানুষের সূত্রপাত হয়ে যাচ্ছে, হিউম্যান ব্রেন ডেভেলপড হয়ে যাচ্ছে। একে আমরা বলছি হোমোসেপিয়ান। হিউম্যান ব্রেন ডেভেলপড হয়ে যাচ্ছে, আধুনিক মানুষের সূত্রপাত বলা যেতে পারে এই সময়কাল থেকে। হোমোসেপিয়াস বা হোমোসেপিয়ান্স আস্তে আস্তে এই সময় পুরোপুরি ডেভেলপড হয়ে যাচ্ছে। প্রাচীন যুগের মানুষ ধীরে ধীরে আধুনিক মানুষের দিকে যাত্রাপথ শুরু করছে। সেই সময় মানুষজন আগুনের আরো ব্যাপক পরিমাণে ব্যবহার করছে এবং তারা আধুনিক জীবনযাপন করা শুরু করেছে তুলনামূলকভাবে আগের দুটো যুগের তুলনায়। তারা আরেকটু ধারালো তীক্ষ্ণ অস্ত্র ব্যবহার করছে। দেখতে পাচ্ছ তার পাথরের শেপগুলো, আরেকটু ধারালো অস্ত্র ব্যবহার করছে। ঠিক পাথরগুলো দেখো ছোট সাইজ হয়ে যাচ্ছে এবং সেগুলোকে ঘষে মেজে মানে ছুরি কিংবা খুরকি বা এরকম টাইপের তরোয়াল বা চাকু এই ধরনের শেপে তারা নিয়ে আসে, বা ব্লেড টাইপের চিড়ে দিলে ফট করে কেটে যাবে এই ধরনের, মানে সূক্ষ্ম তীক্ষ্ণতা আরো বেড়ে যাচ্ছে। হাতলে ব্লেড, স্ক্যাপার, পোড়া জিনিসপত্র ধীরে ধীরে তারা ব্যবহার করছে। সূচ, হারপুন এইগুলো ব্যবহার করছে হাড়ের জিনিসপত্র দিয়ে, অর্থাৎ হাড়ের অস্ত্র ব্যবহার করছে। বড় বড় পশু প্রাণীর হাড় বা শিং এগুলোকেও তারা কিন্তু ব্যবহার করছে তাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য। ঠিক এই সময়টাতে কি করা যেতে পারে, এই ধরনের বৈশিষ্ট্য পাওয়া যেতে পারে রেনিগুন্টা অঞ্চল, বর্দিয়া অঞ্চল, ইউপির পার্টিকুলার বেলান ভ্যালি উপত্যকা অঞ্চল এবং এই আজকের পাটলিপুত্র বা পাটনা অঞ্চলে পাওয়া যাচ্ছে। অর্থাৎ গাঙ্গেয় উপত্যকায় ঢুকছে, অর্থাৎ হিংস্র পশু প্রাণীকে এবার কিন্তু তারা জব্দ করতে পারছে ধারালো অস্ত্রের সাহায্যে। অর্থাৎ এই সময়ে কিন্তু প্রজেক্টাইল, এই ওয়ার্ডটা জেনে রেখে দাও, প্রজেক্টাইল, দূর থেকে টিপ করে মারবো এই জিনিস চলে আসছে ধীরে ধীরে। তীর ধনুকের ব্যবহার সেরকম ভাবে না হলেও তীক্ষ্ণ ধারালো অস্ত্র দূর থেকে ছুঁড়েই মারা যাবে, টিপ করে মারা যাবে, এই জিনিসপত্রগুলো আসছে। এবং তিনি যে ছবিগুলো অবসর সময় তারা যে ছবিগুলো আঁকছিল আগের সময়কাল থেকে, মূলত এই মিডিল প্যালোলিথিক এজ থেকে যেটা আঁকছিল, যেটা দেখতে পেলাম আমরা, দেখো সেখানে কিন্তু মোটামুটি কোনো হিউম্যানের ব্রেনের ছাপ নেই, প্রপার কোনো স্ট্রাকচার নেই এবং বেসিক রঙগুলোকেই তারা ব্যবহার করেছে। এবার দেখো ধীরে ধীরে তারা কালারফুল রং ব্যবহার করা শুরু করে দিয়েছে। পশু প্রাণীদের যে ছবিগুলো তারা আঁকছিল তার দেখো শেপ আর একটু ঠিকঠাক আসছে, চোখ কান নাক মুখ পরিষ্কার হচ্ছে এবং তারা দৈনন্দিন দিনে যেসব পশু প্রাণীর সঙ্গে তারা লড়াই করতো বা বসবাস করতো সেইগুলো প্রতিচ্ছবি উঠে আসছে। অর্থাৎ হিউম্যান ব্রেন যথেষ্ট ডেভেলপড হচ্ছে। ক্লিয়ার? এই যে আমরা প্রস্তর যুগের গল্প পড়লাম, একদম নিম্ন, মিডিল এবং আপার, এই সময়কালটার পরবর্তীকাল যখন আমরা যাব 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে পরবর্তীকালে, তখন তাকে আমরা বলবো মেসোলিথিক পিরিয়ড। অর্থাৎ হিউম্যান আরেকটু ডেভেলপড হবে, তাকে আমরা বলবো মধ্য প্রস্তর যুগের গল্প। সেই সময় থেকে কি বৈশিষ্ট্য আসছে, কি করে মানুষ ধাতুর ব্যবহার জানছে, সেগুলো আমরা জানবো পরের ক্লাসে। আজকে যেটুকু আমরা প্রস্তর যুগ থেকে জানলাম, এখান থেকে কি কি কোশ্চেন আসে চলে একবার আমরা দেখে নিই। দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে এই ধরনের কিছু প্রশ্ন এসেছে। বেসিক কোশ্চেন, হু কয়েন্ড দ্য টার্ম প্যালোলিথিক? এই যে প্রস্তর যুগের ইতিহাস আমরা বলছি, তো এই যে প্যালোলিথিক যে টার্মটা কে ব্যবহার করছেন, কোন ইতিহাস প্রত্নতত্ত্ববিদ ব্যবহার করছেন? জন মার্শাল নাকি জন লাবক নাকি জেমস প্রিন্সেপ নাকি ওপরের কেউই নন? অ্যান্সার দেওয়ার চেষ্টা করো বাবা, কি হবে অ্যান্সার? জন মার্শাল, জন লাবক নাকি জেমস প্রিন্সেপ নাকি কেউই নয়? যার ছবি দেখতে পাচ্ছ সেই লোকই কিন্তু অ্যান্সার হওয়া উচিত। বলতে পারবে কার ছবি এটি? তাহলে এটার অ্যান্সার হচ্ছে বি, জন লাবক। কোশ্চেনটা কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষায় এসছে, ইউপিএসসিতেও এসছে, বিসিএসও আসে। কি স্যার রিজাল্টটা? The term Paleolithic was coined by archaeologist John Lubbock
ইন 1865, 1865 সালে এই প্রত্নতত্ত্ববিদ জন লাবাক তিনি এই প্যালোলিথিক টার্মটাকে ব্যবহার করছেন। হি কয়েন্ড দ্য টার্মস প্যালোলিথিক অ্যান্ড নিওলিথিক। তিনি প্রাচীন প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ এই দুখানা টার্মকে তিনি ব্যবহার করছেন এবং তার পার্থক্য, অর্থাৎ প্রথম দিককার মানব সভ্যতা এবং পরবর্তীকালের পাথরকের ঘিরে যে প্রস্তর যুগের সভ্যতার যে গুণাবলীর পার্থক্য, এই যে দেখার ভঙ্গিমা তিনি তৈরি করে দিচ্ছেন পাথরকে ঘিরে পড়াশোনা করতে করতে বা চর্চা করতে করতে। In India, the prehistoric period is divided into the Paleolithic age, the Old Stone Age, Mesolithic age, the Middle Stone Age, and Neolithic age, the New Stone Age, and after that, the Middle Age. ভারতবর্ষের প্রাচীন ভারতের ইতিহাস যখন পড়ব তখন শুরুর দিকে পাবো আমরা প্রাচীন প্রস্তর যুগ, তারপরে মধ্যপ্রস্তর যুগ, তারপরে নবপ্রস্তর যুগকে পেরিয়ে এসে ধাতুর যুগ। এবার আমরা পড়লাম আজকে এই ওল্ড স্টোন এজ বা প্যালোলিথিক এজ, যার আবার তিনটে পার্ট পড়লাম, নিম্ন, মধ্য বা পরবর্তী, উচ্চ। ঠিক, অর্থাৎ আমরা 7 লক্ষ বিসি থেকে শুরু করে 10,000 বিসি এই সময়কালটাকে পড়ে নিলাম। চলো আরেকটা কোশ্চেন দেখে নিই আমরা, কি কোশ্চেন আসে। ডিউরিং হুইচ অফ দ্য ফলোয়িং এজ অস্ট্রিচ ওয়ার ফাউন্ড ইন ইন্ডিয়া। এই সময়কালগুলো যেগুলো দেখতে পাচ্ছি আমরা, প্যালোলিথিক, মেসোলিথিক, নিওলিথিক এবং আয়রন এজ, কোন সময়ে উট পাখি বা অস্ট্রিচের দেখা পাওয়া গেছে? চেষ্টা করো, কোন সময় পাওয়া গেছে উট পাখির বৈশিষ্ট্য কি স্যার? উট পাখির বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে প্যালোলিথিক এজে। অ্যান্সার হবে প্রথমটাতে। কেন? কারণ আমরা এই যুগেই উট পাখির ডিমের আশপাশ দিয়ে, ডিমের যে খোলটা সেটা তো বড্ড শক্ত হয়, সেইখানে নিখুঁত মানুষজনের যে কর্মকাণ্ড, খোঁচাখুচি করে তারা যে সুন্দর নকশা করেছে, সেই বৈশিষ্ট্য কিন্তু মাটির তলা থেকে আমরা খুঁজে পেতে পাচ্ছি। এবং সেইটা পাচ্ছি যে মাটি খুঁড়ে, যে অনুভূমিক মাটি খুঁড়ে যেগুলো পাচ্ছি, সেই সময়কালটা কিন্তু প্যালোলিথিক এজের সময়কালে পাচ্ছি। অর্থাৎ সেই সময়তে উট পাখির যে অবস্থান ছিল, বা উট পাখির ডিমকে ঘিরে মানুষজন যে খাবার দাবার খেত, কিংবা আগুনে ব্যবহার করতে, মানে সেদ্ধ করতে পারে ডিম, কিংবা তার ওই যে খোল যাকে বলা হয়, ডিমের যে খোসা, তার ওপর যে তারা যে আঁকিবুকি করেছে, তারও বৈশিষ্ট্য পাচ্ছে সেই সময়। কি জিনিস স্যার? অস্ট্রিচ ওয়ার প্রেজেন্ট ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ডিউরিং দ্য প্যালোলিথিক এজ। ভারতীয় উপমহাদেশে এই অস্ট্রিচ বা উট পাখির অবস্থান ছিল। The evidence of ostriches in India comes from the fossilized eggshells found in various archaeological sites. বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনযুক্ত অঞ্চলে বেশ কিছু এই অস্ট্রিচ পাখির ডিমের জীবাশ্ম পাওয়া যাচ্ছে। These fossilized eggshells have been discovered in regions like, কোন কোন জায়গায় পাওয়া গেছে? রাজস্থান, মধ্যপ্রদেশ, এই দুটো জায়গাতে। রাজস্থান, মধ্যপ্রদেশে কিন্তু এই অট পাখির ডিম, অস্ট্রিচ পাখির যে ডিম, সেখানে কিন্তু তার জীবাশ্ম পাচ্ছি। সাচ ফাইন্ডিংস ডেট ব্যাক টু দ্য অ্যাপ্রক্সিমেটলি 25,000 to 40,000 বছর আগে। 25 থেকে 40,000 বছর আগেই কিন্তু এই ধরনের জীবাশ্ম পাওয়া গেছে বলে তার সেই সময়কালের আমরা উদাহরণ পাচ্ছি। দ্য প্রেজেন্স অফ অস্ট্রিচেস ইন ইন্ডিয়া ডিউরিং প্যালোলিথিক পিরিয়ড ইন্ডিকেটস দ্য ডাইভার্স ফাউনাল এক্সিস্টেন্স ইন দিস রিজিয়ন। অর্থাৎ সেই সময় ব্যাপকভাবে এই রাজস্থান, মধ্যপ্রদেশ বেল্টে উট পাখির যে সহাবস্থান ছিল মানব সভ্যতার সঙ্গে, তার বৈশিষ্ট্য নিদর্শন পাচ্ছি। পার্টিকুলার প্রস্তর যুগের গল্পে যদি আসি, প্যালোলিথিক এজ অলসো নোন অ্যাজ দ্য ওল্ড স্টোন এজ অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড বাই ইউজড অফ স্টোন টুলস বাই আর্লি হিউম্যানস। প্রাচীন মানবরা প্রস্তর যুগে যখন প্রস্তরকে ব্যবহার করতো, তাকে সেই সময়কালটাকে আমরা বলছি প্রস্তর যুগের গল্প বা ওল্ড স্টোন এজ বা প্যালোলিথিক এজ। দিস পিরিয়ড স্প্যান্স ফ্রম অ্যাপ্রক্সিমেটলি ওই 2,700 থেকে শুরু করে 10,000 বছর আগের গল্পে, ঠিক আছে। এবং এই সময়তেই কিন্তু বিশেষ করে লোয়ার, মিডিল বা আপার এই পর্যায়ে কিন্তু এই অস্ট্রিচ বা উট পাখির ডিম বা সেই সময়কার যে জীবাশ্ম বা সেই সময়কার যে ডিমের যে নকশা, সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি। তোমাদের জন্য একটি কোশ্চেন রইল, তোমরা অবশ্যই যারা ক্লাসটি করছো কমেন্টে জানিয়ে দাও এর অ্যান্সার কি। কি স্যার? কনসিডার দ্য ফলোয়িং পেয়ার্স।
প্যালোলিথিক যুগের নিদর্শিত জায়গা এবং কোন কোন রাজ্যে, ভীমবেটকা কোন রাজ্য, আংসি কোন রাজ্য, সরাইনাহার কোন রাজ্য, চিরান কোন রাজ্য। তোমাদের অপশান দেওয়া আছে, সঠিক অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আজকে অবধি রাখলাম, যেখানে প্রাচীন প্রস্তর যুগ বা ওল্ড স্টোন এজ বা প্যালোলিথিক এজ নিয়ে আলোচনা করলাম, লোয়ার, মিডিল, আপার। পরের দিন আমরা মেসোলিথিক এবং পরবর্তীকালের যে গল্প, নব্য প্রস্তর যুগের গল্প বা লৌহ যুগের গল্প ধীরে ধীরে এক একটা পর্বে নিয়ে আসবো। তোমাদের ক্লাস কেমন লাগছে আর কী কী করতে পারলে তোমাদের ভালো হয় বা তোমাদের মন্তব্য অবশ্যই কোনো জানিয়ে দিও। আর নোটপত্রগুলো কিন্তু বাংলা এবং ইংরেজি মাধ্যমে দুটোতে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপে, অবশ্যই জয়েন করে যাও। প্রত্যেকে পড়তে থাকো, লড়তে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।